সাবসিডিয়ারিজমের মূল কথা হচ্ছে ইংরেজরা যে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে যে কেবলমাত্র অস্ত্রের মাধ্যমে ভারতের সাম্রাজ্য বিস্তার করেছিল তা নয়। কিছু কিছু ক্ষেত্রে তারা কূটনীতির অ্যাপ্লাই করেও তারা ভারতের সাম্রাজ্যগুলোকে ব্রিটিশ এম্পায়ারে তারা ইনক্লুড করেছিল। বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলো ছোট ছোট ছিল, স্মল ডাইনাস্টি যেগুলো ছিল, সেগুলোকে যুদ্ধের মাধ্যমে বা অস্ত্রের মাধ্যমে ক্যাপচার করা খুব একটা অসুবিধাজনক ছিল না। কিন্তু যে সমস্ত রাজ্য তুলনায় বড় ছিল সেই সমস্ত রাজ্যগুলোতে বা যে সমস্ত রাজ্যগুলোর আয়তন তুলনামূলকভাবে বড় ছিল সেই অবস্থায় ইংরেজরা কূটনীতির অংশগ্রহণ করে, কূটনীতির আশ্রয় গ্রহণ করে। সেক্ষেত্রে কি হয়, এই বিগ ডাইনাস্টির ক্ষেত্রে তাদের যে ওয়ার্কিং মেশিনারি অর্থাৎ কিং বা রাজা হচ্ছে হেড, সেই ব্যবস্থাটাকে অক্ষুণ্ণ রেখে, অর্থাৎ যার রাজ্য তার কাছেই থাকবে, যার রাজ্য তার কাছেই থাকবে, অর্থাৎ সেটা অস্ত্রের মাধ্যমে তারা জয় করবে না। তাহলে তারা কিভাবে নেবে? কিংশিপকে অক্ষুণ্ণ রেখেই সেই কিংকে জাস্ট হাতের পুতুল বানিয়ে, কিংশিপকে অক্ষুণ্ণ রেখে সেই কিংকে হাতের পুতুল বানিয়ে অর্থাৎ হাতের পুতুল বানিয়ে রাখার নীতি গ্রহণ করা হয়। এবং এই নীতি প্রথম অ্যাপ্লাই যিনি করেছিলেন তার নাম হচ্ছে লর্ড ওয়েলেসলি। এবং দিস প্রিন্সিপাল ইজ কল্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। later 18th century later there is a conflict between Napoleon versus English. এই যে যুদ্ধটা হয়েছিল নেপোলিয়ন ভার্সেস ইংলিশ, তার এফেক্টটা অলসো এক্সিবিটেড ইন ইন্ডিয়া, ভারতেও দেখা গেছিল। এবং সেই কারণে ভারতকে ফ্রেঞ্চ ফ্রি করার জন্য, ফরাসি শাসন থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে ব্রিটিশরা কি করলো,
উদ্দেশ্যে ব্রিটিশরা কি করলো, যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলিতে সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করলো। এই সরাসরি হস্তক্ষেপকে বলা হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে এই যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি, তার বৈশিষ্ট্যগুলো কি ছিল সেটা একটু আমরা দেখে নিই। নিয়ম ছিল যে রাজা অ্যাকসেপ্ট দিস অ্যালায়েন্স is internal freedom, অর্থাৎ তার অভ্যন্তরীণ স্বাধীনতা will be altered, will not be altered. এটা এক নম্বর। যে সমস্ত রাজ্য এই অ্যালায়েন্স গ্রহণ করবে, প্রত্যেকটা রাজ্যে অভ্যন্তরীণ স্বাধীনতার মধ্যে কি কি পড়ছে? মানে রাজা যেমন করে ফাংশন করছিল তেমন ভাবে করতে পারবে আর কি। অর্থাৎ রাজার যে সমস্ত মানে শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে যে পদক্ষেপগুলো আগেও নিতেন সেটা এখনো নিতে পারবেন, অর্থাৎ এক্ষেত্রে ইংরেজরা ইন্টারফেয়ার করবে না। কিন্তু এটাও তো একটা মানে ক্যারেক্টারিস্টিক্স ছিল যে রাজার যে কোর্ট আছে ওই কোর্টে অলরেডি একজন ইংরেজ থাকতে হবে। না, সেটা বলছি, দেখুন আসেন, প্রত্যেক মিত্র রাজ্যে ইংলিশ ট্রুপ থাকবে একজন করে, এবং এই ইংলিশ ট্রুপ বা ইংলিশ সৈন্যবাহিনী এটার এক্সপেন্ডিচার সেটা সেই স্টেটকে বহন করতে হবে। 3 নম্বর হচ্ছে উইদাউট পারমিশন অফ English government, no friendly state
cannot declare war against other state. তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের আচ্ছা, এর সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড হবে, যুদ্ধ ঘোষণা বা কোনো ট্রিটি করতে পারবে না, যুদ্ধ এবং সন্ধি কোনোটাই করতে পারবে না, এবং সিকিউরিটি নিরাপত্তার দায়িত্ব সেই স্টেটগুলোর উইল বি looked after by the English. তাহলে এই যে চারটে পয়েন্ট আমরা বললাম, তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল রাজার ক্ষমতাটা কি করে কারা হচ্ছে। প্রথম কথা হচ্ছে রাজা, দ্য রুলার উইল নট কিপ এনি আর্মি অফ ওন, অর্থাৎ রাজা নিজের কোনো আর্মি রাখতে পারছে না, আর্মি রাখতে হচ্ছে কার? ইংরেজদের আর্মি। এবং যে ব্রিটিশ ট্রুপ বা ইংলিশ ট্রুপ এরা কিন্তু কোনো একটা রাজ্যে স্থায়ীভাবে থাকা যখনই শুরু করলো, তার মানে কি হলো, ব্রিটিশ ট্রুপ স্টেশন পার্মানেন্টলি ইন দ্য ইন্ডিয়ান রুলার্স টেরিটরি। এবং মূল যে পয়েন্টটা, এটার ফলে কি হলো, যে পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, যে দ্য রুলার had to acknowledge the ruler had to acknowledge the dominion of British. The ruler had to acknowledge the dominion of British. এটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়াবে। এবং এই যে নীতি, ওয়েলেসলির এই যে নীতি, ইট ওয়াজ ফার্স্ট accepted by Nizam of হায়দ্রাবাদ। তিনি প্রথম অ্যাকসেপ্ট করলেন। এরপর নিজামের পর অযোধ্যা, তাঞ্জোর। স্যার অযোধ্যাটাই কি আওয়াজ? না, আওয়াজটা লখনৌ। আওয়াজ তাঞ্জোর, সুরাট, পুনা, এই সমস্ত রাজ্যগুলো
তারা এই অ্যালায়েন্সটা অ্যাকসেপ্ট করে এবং তারা ক্রমেই ইংরেজদের আশ্রিত রাজ্যে পরিণত হন। যখন টিপু সুলতান হেরে গেলেন সেই সময় মাইসুরের যে সমস্ত হিন্দু ডাইনাস্টি ছিল, they also accepted this alliance. এখানে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন এক্ষেত্রে রাজার ভূমিকা রইল, কিন্তু ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রাজার কোনো ভূমিকা রইল না। এছাড়াও দৈনন্দিন যে শাসন ব্যবস্থার সংক্রান্ত যে ব্যাপারগুলো, সেক্ষেত্রেও তাকে প্রত্যেকটা আমাদের সাবসিডিয়ারি অ্যালায়েন্স যে সমস্ত রাজ্যগুলো অ্যাকসেপ্ট করেছিল সেখানে একজন করে ইংলিশ রেসিডেন্ট থাকতেন। সেই ইংলিশ রেসিডেন্টের কাছে প্রত্যেকটা ব্যাপারে তাদেরকে পরামর্শ নিতে হতো। এইভাবে ওয়েলেসলি কি করলেন, ভারতের অভ্যন্তরে যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, ইন্ডিয়ার মধ্যে যে একটা ব্রিটিশ ছিল, সেটাকে তিনি কনভার্ট করে দিলেন ব্রিটিশ ইন্ডিয়া ডাইনাস্টি। যদিও সেই সময় মুঘল ডাইনাস্টি অফিসিয়ালি ছিল, তা সত্ত্বেও হিস্টোরিয়ান লুয়ার্ড তিনি বলেন ব্রিটিশ গভর্নমেন্ট emerged as sovereign power. অর্থাৎ তারা সার্বভৌম শক্তি হিসেবে তার আত্মপ্রকাশ করল। এই গেল মোটামুটি অধীনতামূলক মিত্রতা নীতি। এবার আমরা চলে আসব এরপরে মোটামুটি যখন সাউথের দিকে বেশিরভাগ স্টেট যখন তাদের দখলে চলে এলো, তখন আমরা দেখেছি প্রথম ইংলিশ ক্যাপচার সেটা হয়েছিল আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, রবার্ট ক্লাইভের আমল থেকে। এরপর আমরা দেখলাম ফ্রম 1786 to 1823, এর মধ্যে দেখলাম মাইসোর এবং মারাঠা ডাইনাস্টির অবসান যখন ঘটলো, তখন সাউথ ইন্ডিয়াতেও ইংরেজদের কর্তৃত্ব কিন্তু স্থাপিত হল। বাট এই সময়ের মধ্যে সেন্ট্রাল ইন্ডিয়া and রাজপুতানা, এখানেও কিন্তু আস্তে আস্তে ইংলিশ ক্যাপচার বাড়তে থাকে। ভোপাল,
রাজারা দে অ্যাকসেপ্টেড দ্য অ্যালায়েন্স। অন্যদিকে যোধপুর, জয়পুর, উদয়পুর এই সমস্ত রাজপুতানার রাজারা দে অ্যাকসেপ্টেড the sovereignty of British Empire and accepted to pay the tax. এরপরে ব্রিটিশরা আরো তিনটি ছোট ছোট জায়গার নাম না বললে হবে না, আমি বলছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ এম্পায়ার এবং নেপাল এই দুটোর মধ্যে কোনো ডিস্টিংক্ট বাউন্ডারি লাইন ছিল না। এর ফলে ব্রিটিশ এম্পায়ার এবং নেপালের মধ্যে একটা সংঘর্ষের পরিস্থিতি হয় এবং
ভারতের ব্রিটিশ এম্পায়ারের মধ্যে কোনো সুস্পষ্ট বাউন্ডারি লাইন ছিল না। এই কারণেই তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড অক্টারলোনি নেপালের বিরুদ্ধে সৈন্য পাঠান। নেপাল এই যুদ্ধে পরাস্ত হয় এবং এইখানে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ট্রিটি অফ সগাউলি সুগাউলি বা সগৌলি ট্রিটি অফ সুগাউলি বা সগৌলি এটা স্বাক্ষরিত হয়। কবে স্বাক্ষরিত হয়েছিল এইখানে একটু বলে দিই জিনিসটা। ট্রিটি অফ সগৌলি সাইন্ড অন 2nd ডিসেম্বর 1815। সেকেন্ড ডিসেম্বর 1815। বাট ratified on 4th March 1816। কিন্তু অনেক বই লেখা আছে সকলের সন্ধি স্বাক্ষরিত হয় 1816। নো, স্বাক্ষরিত হয়েছিল সাইন্ড অন 2nd ডিসেম্বর 1815 বাট রাটিফাইড অন 4th মার্চ 1816। কার কার মধ্যে হয়েছিল? signed between East India Company and Rajguru Gajraj Misro। with চন্দ্রশেখর উপাধ্যায়। তাহলে ফার্স্ট অ্যাংলো নেপালিজ ওয়ার এটা হয়েছিল 1814 থেকে 1816। 1814 থেকে 1816। তার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা একটু দেখি, ব্যাকগ্রাউন্ডে যেটা হয়েছিল অ্যাকচুয়ালি পৃথ্বী নারায়ণ শাহর আন্ডারে যখন নেপালের ইউনিফিকেশন হচ্ছিল
নেপাল তখন তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। পূর্ব দিকে সিকিম এবং পশ্চিম দিকে উত্তরাখণ্ডের গণ্ডকী এবং কান্নাদি, এই দুটোর বেসিন, অর্থাৎ যেটা গাড়োয়াল এবং কুমায়ুনে আছে, সেটাকে নিজেদের ক্যাপচারে করতে চাইছিল। এই কারণেই যুদ্ধটা বেঁধেছিল। এই যুদ্ধের ফলেই ইংরেজরা সিমলা, মুসৌরি, আলমোড়া এটা ইংরেজদের অধিকারে আসে এবং নেপালের রাজধানী কাঠমান্ডুতে একজন করে ইংলিশ রেসিডেন্ট রাখার ব্যবস্থা করা হয়। কাঠমান্ডুতে ইংলিশ রেসিডেন্ট রাখার ব্যবস্থা করা হয়। এরপর লর্ড হ্যামাস্ট এর আমলে ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার স্টার্ট। এটার সময়সীমা ছিল 1824 থেকে 1826। ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ব দিকে আরাকান এবং মণিপুর এই দুটো রাজ্য দখল করেন বার্মিসরা এবং এই দুটো রাজ্য দখল করার জন্যই সাম্রাজ্য বিস্তারের প্রয়াস হলে ইংরেজদের সঙ্গে সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। ইংরেজেরা কয়েকবার কিং অফ বার্মিস এর কাছে দূত পাঠান, শান্তি রক্ষার চেষ্টা করেন, কিন্তু কোনো ফল হয়নি। বরং 1811 সালে এই বর্মীরা কোম্পানির উপর অ্যাটাক করেন এবং লুট করে নিয়ে যান। এছাড়া কিং অফ ব্রহ্মা, তার নাম ছিল বোদো পায়া, তিনি বললেন চট্টগ্রাম, ঢাকা, মুর্শিদাবাদ চট্টগ্রাম, ঢাকা এবং মুর্শিদাবাদের উপর তার দাবি করে বসলেন। এই 1823 সালে এই বার্মিজরা চট্টগ্রামের কাছে শাহপুরী আইল্যান্ডটা যখনই দখল করে তখনই ডিরেক্ট কনফ্লিক্ট শুরু হয়ে যায়। ইংরেজ সেনাপতি ক্যাম্বেল তিনি ক্যাপচার্ড রোম
ইয়ান দাবু নামক স্থানে ক্যাম্বেল এসে উপস্থিত হন। এই অবস্থায় ব্রহ্মরাজ কিং অফ বার্মিস হি ওয়াজ কম্পেলড টু মেড আ সাইন, টু মেড আ ট্রিটি। এই সন্ধিটাকেই বলা হয় ট্রিটি অফ ইয়ান্দাবু, which was signed in 1826. লাইনটা কেটা বাতিল করলে একটু বলেন, আমার কেটে গেছিল। ক্যাম্বেল প্রোম বলে একটি জায়গা ক্যাপচার করলেন, ক্যাপচার করে ইয়ান্দাবুতে এসে উপস্থিত হলেন। ইয়ান্দাবুতে এসে উপস্থিত হওয়ার সময় ব্রহ্মরাজ বুঝতে পারলেন যে তিনি আর যুদ্ধ করে পারবেন না। এই কারণে হি ওয়াজ কম্পেলড টু মেড আ ট্রিটি। দ্য ট্রিটি ইজ কল্ড ট্রিটি অফ ইয়ান্দাবু, which was signed in 1826. এই গেল আমাদের এর গল্পটা। এরপর ইংরেজরা সিন্ধ এর দিকে নজর দিয়েছিল, কেননা ভারতের নর্থ ওয়েস্টার্ন সাইড, সেখান থেকে বিশেষ করে আফগানিস্তান যেখানে রয়েছে, নর্থ ওয়েস্ট মধ্যে দিয়ে যে কোনো সময় রাশিয়ার অ্যাটাকের সম্ভাবনা ছিল। এই কারণেই সিন্ধু সাম্রাজ্যটা ব্রিটিশরা নিজেদের ক্যাপচারে রাখাটা এটা ইনএভাইটেবল হয়ে গেছিল। সেই সময় সিন্ধু দেশের নায়ক ছিলেন বালুচিস্তানের আমিররা। They were the king of Sindh. সালে আলেকজান্ডার বার্নেস তিনি এই সিন্ধুতে এসে সিন্ধুর রাজনৈতিক ও বাণিজ্যিক রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্বের কথা ইংরেজ কর্তৃপক্ষের নজরে আনেন। এবং এই কার্যকলাপ দেখে একজন সিন্ধি আমির বলেছিলেন যে হাই শেষ হয়ে গেল, কারণ ইংরেজরা সিন্ধু দেখে ফেলেছে। এবং 1831 সালেই তৎকালীন বড়লাট লর্ড বেন্টিং এর সঙ্গে সিন্ধুর আমির একটা সন্ধি হয়। যদিও এই সন্ধি বেশি দিন এবং এই সন্ধির শর্তানুসারে সিন্ধু দেশে ইংরেজদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হয় এবং সিন্ধুর ভেতর দিয়ে, এবং এই সন্ধিতে বলা হয় যে সিন্ধুর ভেতর দিয়ে ইংরেজদের কোনো রণতরী বা অস্ত্রশস্ত্র চলাচল করতে পারবে না। কিন্তু কিছুদিন পরেই ইংরেজদের অত্যাচারে বালুচিস্তানের বালুচরা যখন বিদ্রোহী হয় তখন ইংরেজরা যুদ্ধ ঘোষণা করে। 1843 খ্রিস্টাব্দে পরীক্ষাতে এই কোশ্চেনটাই আসে। ইন দ্য ইয়ার 1843 Sindh was annexed to English. এরপর আরেকটা চ্যাপ্টার রইলো, সেটা হচ্ছে অ্যাংলো শিখ। সেটা আজকে হবে না, সেটা একটু টাইম টেকিং। আমি নেক্সট ক্লাসে অ্যাংলো শিখ আলোচনা করব। অ্যাংলো শিখ শুধু থাকলে অ্যাংলো শিখটা করলেই আমাদের, এবং তারপর আমরা লর্ড ডালহৌসির কনসেপ্টটা দেখতে পাবো
ওখানে নতুন তিনি একটা নীতি শুরু করলেন, ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। এটা পড়লে আমাদের মোটামুটি আমাদের এই ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের যে এটা আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। নেক্সট অনলাইন ক্লাস উইল বি শিডিউলড অন মঙ্গলবার, আগামী